বাংলাদেশের ইউনূস সরকার, বিশেষ করে মোহাম্মদ ইউনূস এবং তার এনএসএ খলিলুর রহমান, এরা দুজনে ভারতের যত শত্রু রাষ্ট্র আছে তাদেরকে বাংলাদেশে আনার চেষ্টা করছে। প্রথমে তো ছিল চীন, তারপরে হলো পাকিস্তান, এবার তুর্কির পদার্পণ ঘটতে চলেছে বাংলাদেশে। তখন ভারতবর্ষের যত শত্রু রাষ্ট্র আছে সেগুলোকে বাংলাদেশে এনে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করবে এবং সঙ্গে সঙ্গে ভারতকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত করছেন মোহাম্মদ ইউনূস। সেটা ভারতবর্ষ খুব কড়া নজর রেখেছে, যদিও জিনিসটা এখনো চাপাচাপি, কিন্তু ভারতবর্ষের ইন্টেলিজেন্সের কাছে এই খবর চলে এসছে যে তুর্কির সেনার দুজন অফিসার তারা চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং আরো কিছু কিছু জায়গায় তারা ঘুরেছে। তারা এখানে ড্রোন এবং মিসাইলের কারখানা করবে, এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে। এখন তুর্কি তো বরাবরই পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিপক্ষে। কেন ভারতের বিপক্ষে সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। আজকে আবার একটু আপনাদের একটুখানি স্মৃতিটা উস্কে দেওয়ার চেষ্টা করব। আর মোহাম্মদ ইউনূস কি? মোহাম্মদ ইউনূস তিনি মানে পাকিস্তানের সঙ্গে শুয়ে শুচ্ছেন, চীনের কোলে বসে বাঁশি বাজাচ্ছেন, আর তার্কির সঙ্গে দাঁড়িয়ে তিনি ইসলামের মানে ঐক্য দেখাচ্ছেন। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের চরিত্র। এখন তার যা চরিত্র আছে সে তো পরের ব্যাপার, কিন্তু এই যে পায়ে পা বাড়িয়ে যে ঝগড়া করা, জানে না এর পরিণতি কি হবে। পাকিস্তান একটা মার খাওয়ার পর পাকিস্তান কিন্তু নিজে কিছু করছে না, তারা ধরেছে বাংলাদেশকে দিয়ে কিছু করবে। আর ভারত তো পাকিস্তানকে মেরেছে, এবার পাকিস্তানকে ড্রোন এবং অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিল তুর্কি। সেই তুর্কি সাহায্য করার পর ভারতে সুযোগ খুঁজছিল তুর্কিকে কি করে বাগে আনা যায়। তার জন্য তুর্কিকে আরো উস্কানোর চেষ্টা করেছেন। কিরণ G7 যখন উনি যাচ্ছেন সেই সময় উনি হঠাৎ সাইপ্রাস ভিজিট করেছেন। আপনাদের মনে আছে হয়তো, আমি একটা ভিডিও করেছিলাম সাইপ্রাস ভিজিট করছেন উনি হঠাৎ কেন। সাইপ্রাসের একটা রয়েছে, ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ডটা নিয়ে তুর্কি এবং গ্রিসের মধ্যে ব্যাপক গন্ডগোল, ঠিক আমাদের কাশ্মীরের মতো অবস্থা। এই যে ম্যাপটা আমি আপনাদের দেখাচ্ছি, এই ম্যাপটা আগেও দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। এই যে ম্যাপটা দেখুন, এই ম্যাপটার মধ্যখানে লাল দাগ দিয়ে আমি জায়গা করে দিয়েছি। এখানে দেখুন একটা ছোট দ্বীপ আছে হলুদ কালারের, এই দ্বীপটার নাম হচ্ছে গিয়ে সাইপ্রাস। এই সাইপ্রাস দ্বীপটাকে নিয়ে যত গন্ডগোল। এবার সাইপ্রাসের আমি বড় দ্বীপটাকে দেখাচ্ছি। বড় দ্বীপটাকে আপনি দেখুন, দরকার হলে ভিডিওটাকে পজ করে আপনারা বড় করে দেখে নিতে পারেন। সাইডে ও সমস্ত রং বেরঙের যে এগুলো রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। এই যে গেরুয়া কালারের ওপরের দিকটা, এটা হচ্ছে উত্তর অংশ, এটা হচ্ছে তুর্কির দখলে। আর এই হলুদ অংশ যেটা আছে সেটা হচ্ছে গ্রিকদের দখলে। এই যে দ্বীপটা আছে, এই দ্বীপটার একটা ইতিহাস আছে। এই দ্বীপটা নিয়ে এখানে কোনো দেশ কিন্তু তখন ভাগ বসায়নি, এটা ছিল ব্রিটিশ কলোনি। ব্রিটিশ যখন ছেড়ে দেয় তখন এখানে তুর্কিও ছিল আর সাইপ্রিয়ানও ছিল। এখন তুর্কির সঙ্গে সাইপ্রিয়ানদের কখনো বনাবনি হয় না। সাইপ্রিয়ান যারা তারা তুর্কিকে দেখতে পারে না, তুর্কি যারা আছে তারা সাইপ্রিয়ানকে দেখতে পারে না। এদের 62 সালে এই দুই দলের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী সংঘর্ষ চলে 10 বছর 72 পর্যন্ত। তারপরে ইউনাইটেড পিস কিপিং ফোর্স এসে এই যে সবুজ জায়গাটা দেখছেন হলুদের উপরে, এই সবুজ লাইনটা, এই সবুজ লাইন বরাবর ইউনাইটেড পিস কিপিং ফোর্স এখানে বসে যায়।
তার তলায় দেখবেন একটা ডান দিকে তলায় হলুদের পাশে একটা রয়েছে বেগুনি অঞ্চল, আর একেবারে সমুদ্রের দিকে রয়ে গেছে আপনার নিচের দিকে একটা কমলা রঙের একটা অঞ্চল। এই দুটো অঞ্চল হচ্ছে এখনো ব্রিটিশ অধিকারে রয়েছে, এই বেগুনি অঞ্চলটা পুরো এবং কমলা অঞ্চলটা পুরো। এখন এই যে মোদী যে গেছিলেন না, মোদী সাইপ্রাসে গেছিলেন। সাইপ্রাসে গিয়ে সাইপ্রাসের যিনি প্রধান যারা আছেন তাদের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তাদের সঙ্গে কথাবার্তা চুক্তিগুলো হয়েছে। এখন তখনই বলেছিলাম যে দেখবেন কিছু অস্ত্রশস্ত্র কিন্তু সাইপ্রাসকে দেবে। তারপরে যেটা জানা যাচ্ছে যে হ্যাঁ একটা চুক্তি মতো হয়েছে এবং চুক্তি অনুযায়ী সাইপ্রাসকে ব্রহ্মোস, পিনাকা, প্রথমে কথা ছিল যে S-400 দেওয়া হবে, পরে রাশিয়া একটু আপত্তি করাতে S-400 দিচ্ছে না, ব্রহ্মোস দিচ্ছে। এবং ভারতের যে নিজস্ব যে আকাশ সিস্টেম আছে, পিনাকা সিস্টেম আছে, আরো যে সমস্ত সিস্টেমগুলো আছে সেই সমস্ত সিস্টেমগুলো একবারে সাইপ্রাসকে দিয়ে দিয়েছে যে মারো তুর্কি, মারকে ভাগাও। আর ওদিকে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের একটা গন্ডগোল চলছে। আজারবাইজান হচ্ছে তুর্কির পক্ষে, আর আর্মেনিয়া হচ্ছে গিয়ে সাইপ্রাসের পক্ষে, গ্রিসের পক্ষে। ওদিকে আর্মেনিয়াকে এরকম ভাবে মানে ব্রহ্মোস দিয়ে রেখে দিয়েছে। তার মানে তুর্কিকে চাপে রাখা। এবার তুর্কি পাল্টা চাপ দিচ্ছে। তুর্কি ভাবছে যে এবারে তো আমি তো ধরাই তো পড়ে গেছি, পাকিস্তানে তো আমার বাইরেটার ড্রোন তো আমার ধুলিসাৎ হয়ে গিয়েছে, আমার তো বদনাম হয়ে গিয়েছে, তাহলে ভারতকে একটু টাইট দেওয়া যায়। তাহলে পাকিস্তান বুদ্ধি দিয়েছে আমাদের সঙ্গে চলো, আমরা গিয়ে ওখানে যৌথভাবে আমরা কাজ করবো বাংলাদেশটাকে আরো উত্তপ্ত করে দেবো, ভারত তাতে মানে একটু ডিস্টেবিলাইজ হবে। তো এই হচ্ছে প্ল্যান। এখন এইটা কিন্তু বাংলাদেশের কোনো কাগজে কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। ধীরে ধীরে সমস্ত কিছু প্রকাশ পাবে। এটা এই খবরটা সমস্ত ইন্টেলিজেন্সের খবর, ধীরে ধীরে আপনারা সমস্ত জানতে পেরে যাবেন যে কি হতে চলেছে। তবে আমাদের যে ইউনূস সাহেব, তিনি তো অনেক পরিকল্পনা করেন। কথায় আছে আমরা পরিকল্পনা করি আর উপরওয়ালা হাসেন এই কারণে যে পরিকল্পনা তো আমি তো বাস্তবায়ন করব, আমি কি ভেবে রেখেছি সেটা দেখ। ইউনূস সাহেব যেটা উনি পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা আমি জানি না। কবে যে তার মাথায় একটা শেষ মুগুরের ডান্ডা পড়বে সেও আমি বলতে পারবো না। কিন্তু ভারতকে এই যে লেজে খেলানোর যে চেষ্টা না ডক্টর ইউনূস কিন্তু বুঝতে পারবেন যে বাঘের লেজ দিয়ে কান চুলকোনো জিনিসটা খুব বিপজ্জনক। উনি লেজ দিয়ে কান চুলকাচ্ছেন। এখন বাঘ শুয়ে আছে, বাঘ কিছু বলছে না, বাঘ শুধু নজর রাখছে, শিকারের ওপরে নজর রাখছে। যেদিনকে হালুম করে ঘাড়ে পড়বে, সবাই তো কেউ তো আর মানে আন্দাজ করতে পারে না ভারত ধূপ করে অ্যাটাক করে দেবে। পাকিস্তানের বেলাও কেউ আন্দাজ করেনি। আমাদের আত্মীয় স্বজন সব আমাকে বলেছিল তোমার এই ভিডিও করা ঠিক হয়নি। কিন্তু আলটিমেটলি পাকিস্তান কিন্তু মার খেয়েছে এবং বাংলাদেশও মার খাবে। বিশেষ করে পায়ে পা লাগিয়ে যখন ঝগড়া করতে আসছে তখন তার সমুচিত জবাব কিন্তু ইউনূস সরকারকে পেতে হবে। এবং এই যে অপদেষ্টা যত রয়েছে, আমি বারবার বলছি, কেউ কিন্তু বাঁচবে না। আর আওয়ামী লীগ যেদিনকে অপদেষ্টারা যেদিনকে মার খাবে সেদিনকে দেখবেন হুড় করে আওয়ামী লীগ বেরিয়ে পড়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে সাধারণ মানুষ এগিয়ে এসে দেখবেন রাস্তায় ওই জুলাই আগস্টের মতো ওই অভ্যুত্থানের মতো আবার একটা মিছিল তৈরি হবে। মিছিল হয়ে পুরো বাংলাদেশ দখল হয়ে যাবে। তখন ইউনূস সাহেব কোথায় যান সেটাই আমি দেখব। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।